বেশ কয়েক বছর আগে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবাসী শ্রমিকদের লাশ এসেছিল, এবং আপনারা জানেন যখন লাশ আসে তখন লাশের গায়ে একটা নাম্বার দেওয়া থাকে। তখন বৃষ্টি হচ্ছিল এবং একটা ছবিও ছিল সে কফিনের পাশে। একজন বাবা সেই ছবিটি মুছছিলেন, যে তার সন্তানের ছবিটি মধ্যে পানির ফোঁটা পড়ছে এবং বারো মুছছেন যে সেই ফোঁটাটা যেন না পড়ে, এবং বলছিলেন যে এদেশে যদি একটা চাকরি পেত আমার ছেলেটা বিদেশে গিয়ে এরকম লাশ হয়ে আসতো না। তো সেই ছবিটি খুবই হৃদয় বিদারক ছিল, যে বাবা সন্তানের একটি ছবিও যেন পানিতে না ভিজে যায় সেটি রক্ষা করার চেষ্টা করছেন। তো আসলে আমরা যখন বাজেট নিয়ে কথা বলি, যে বিষয়টি আমার কাছে মনে হয় নৃবিজ্ঞানী শিক্ষার্থী হিসেবে সবচেয়ে আলাপের জায়গা, সেটি হলো বাজেটের দর্শন কি। সেই বাজেটের দর্শনকে জারি রেখে যদি আমরা আসলে এই বাজেট বরাদ্দ বাড়ানো, অমুক জায়গায় অত পার্সেন্ট কোটা রাখা বা এগুলো দাবি তুলি, তাহলে আসলে কাজের কাজে খুব বেশি আমরা এগোতে পারবো এমনটা এই মুহূর্তে বলা কঠিন। আমি যে বিষয়গুলো নিয়ে আলাপ পারতে চাই সেগুলোর মধ্যে ইতিমধ্যে আলোচনা এসেছে বর্তমানে বেকার সংখ্যা কত এবং সেখানে কত শতাংশ নারী বেকার, এবং সেখানে কৃষিখাতে কত সংযুক্তি আছে, শিল্প খাতে মাত্র 18%, কৃষিখাতে মাত্র 42%, এবং আমাদের সামাজিক নিরাপত্তার জায়গাগুলো কোথায়। এবং আমি মনে করি যে প্রবন্ধটি পাঠ করা হয়েছে এখানে আমার এই বাজেট সংক্রান্ত দেখা বা আলোচনা অংশগ্রহণ করা ধারণাপত্রগুলোর মধ্যে অনেক 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 স্পষ্ট প্রবন্ধ বিষয়গুলোকে বাজেটের যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক দর্শন, সেই মাপ কাটতে গেলে আমাদের কয়েকটা জায়গায় অবশ্যই কথা বলতে হবে। একটি হলো যে আসলে কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রসঙ্গটি এসেছে, এবং সে জায়গাটায় নারী পুরুষ সকলের নিরাপত্তা বিষয়টা, এবং এই প্রবন্ধের আমার কাছে মনে হয় যে নারীবন্ধ বাজেটের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের স্পষ্ট যে জানান দেওয়া প্রয়োজন, যুব শব্দটি আসলে খুব একক পাটাতনের শব্দ নয়। সেখানে ইতিমধ্যে হরেন বলেছেন আদিবাসীদের কথায়, পাশাপাশি আমি আরো সমাজের যে অসম পাটাতনের যুবশক্তি আছে সেই বিষয়গুলিকে উল্লেখ করতে চাই। সেগুলোর মধ্যে আছে প্রতিবন্ধী যুবশক্তি, আছে ট্রান্সজেন্ডার যুবশক্তি, আছে দলিত যুবশক্তি। তো সেই জায়গাগুলোকে আমার কাছে মনে হয় একটি সমতাবাদী সমাজে যখন আমরা বাজেট নিয়ে কথা বলবো, সেই অসম পাটাতনের জায়গাগুলোকে আমাদের প্রথমে মনোযোগ দিতে হবে। এখন কর্মক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে যে অসম পাটাতনের প্রসঙ্গ আমি এখানে পারলাম, সে জায়গা থেকে কর্মক্ষেত্রে নিরাপত্তাগুলো আরো বেশি জোরালো। বিশেষ করে নারী শ্রমিকদের কথা আমাদের একজন শ্রমিক নেতা বলেছেন এখানে, যে নারী শ্রমিকদের বিশেষ করে আমরা যখন কাজ করি ফর্মাল সেক্টর এবং ইনফর্মাল সেক্টরে, যে নারী শ্রমিকদের এখনো বেশিরভাগ ক্ষেত্রে তাদের নিয়োগ চুক্তি নেই। বিশেষ করে যদি আমরা আমাদের গৃহ শ্রমিকের কথা বলি, বিউটি পার্লারের কথা বলি, এবং চা শ্রমিকের ক্ষেত্রে হয়তো আছে কিছু রেজিস্টার্ড, এবং বেশিরভাগই কিন্তু বলা হয়েছে যে স্থায়ী শ্রমিক নয়। এবং এর পাশাপাশি আরো অনেকগুলো ইনফর্মাল সেক্টর আছে যেখানে নারীরা কাজ করেন, সেগুলোতে নিয়োগপত্র না দেওয়ার কারণে নারী শ্রম যেমন আনডকুমেন্টেড হচ্ছে, পাশাপাশি কিন্তু শ্রমিক হিসেবে তিনি যে অধিকার প্রাপ্য সেটা থেকেও বঞ্চিত হচ্ছেন। আমি ট্যানারিতে কাজ করেছিলাম যখন হাজারীবাগে ট্যানারি ছিল। আমি দেখেছি সেখানে নারী শ্রমিকদের বেশিরভাগ নারী মানে যে কারখানাগুলোতে কিন্তু আলাদা ওয়াশরুম নেই, এবং খুব জরুরি যে বিষয়টি আমি আপনাদেরকে জানান দিতে চাই যে যে ওয়াশরুমগুলো আছে সেখানে অনেকগুলোকে ছিদ্র করা, তো নারীরা যেতে পারে না, কারণ নারী গেলে ছেলেরা আবার ছিটো দিয়ে দেখে। এই বিষয়ে হয়তো আপনারা অনেকেই জানেন না যে ছোট ছোট বিষয়গুলোকে যারা কর্মক্ষেত্রে শ্রমিক নারীরা কিভাবে আসলে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে। এর পাশাপাশি আমি একটা কাজ করেছিলাম, এখানে উল্লেখ আছে যে যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, বিশেষ করে আমরা যাদেরকে খুব একেবারে শিক্ষিত জনশক্তি বলছি, সেখানে সমস্যাগুলো কি হচ্ছে। আমার গবেষণা থেকে যে তথ্য আমি পেয়েছি যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে প্রতি বছর
যে সকল নারী মাস্টার্স পাশ করে বের হন তাদের মাত্র 6.7% নারী কর্মক্ষেত্রে প্রবেশ করেন, এবং অনেকে কর্মক্ষেত্রে প্রবেশ করেও 2-3 বছরের মধ্যে আবার ব্যাক করেন। সেখানে নানা সমস্যা, একটা তো আছে পরিবারের পাশাপাশি যৌন হয়রানি, যাতায়াতের সমস্যা, এর পাশাপাশি আপনার নিয়োগ চুক্তি না থাকা, তারপরে আপনার প্রমোশন না হওয়া, এক ধরনের যে পরিবেশে সে নিরাপদ পরিবেশ না থাকা, সকল কিছুই তার আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়নে আসার মতো অবস্থা তৈরি করে। পাশাপাশি আসলে আমরা তাহলে কি করতে পারি? যে বিষয়টি এখানে অনালোচিত থেকেছে সেটা হলো মানসিক স্বাস্থ্যের বিষয়টিও। কর্মসংস্থানের পাশাপাশি যারা আমাদের, আমি বলছি যে বেকার বা আপনার যে শব্দ চয়ন এখানে ব্যবহার করা হয়েছে, যে আপনার অনেকটাই বলা হয়েছে যে নিষ্ক্রিয়, তাদের আসলে কর্মক্ষেত্র থাকা না থাকার পাশাপাশি একটা বড় যুব একটা শক্তি আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি। স্যারও আমার সঙ্গে হয়তো একমত হবেন যে আমরা বর্তমানে যে চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি মোকাবেলা করে আমাদের শিক্ষার্থীদের মধ্যে, সেটা হলো মাদকাসক্তি এবং ডিপ্রেশন, যে তারা কিছু করতে পারছে না। তো এই কিছু করতে না পারার বিষয়টি কিন্তু তাদের দীর্ঘমেয়াদী হলে তারা অনেকেই কিন্তু কর্মসংস্থানে যাওয়ার মতো মানসিক এবং শারীরিক ভাবে অসমর্থ হয়ে পড়েন। তো সেই জায়গাটুকু আমাদের কিন্তু আমলে নিতে হবে। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ভিত্তিক চাকরির কথা বলা হয়েছে। তো আরেকটু আমি খুব হয়তো নির্বিজ্ঞানী শিক্ষার্থী বলেই হয়তো আমার এই ভিন্ন মনোযোগ, যে আমাদের বাংলাদেশে যে চাকরির একটা ঠিক ব্যাপক স্ট্যাটাস আছে। হ্যাঁ, যে আমাদের মাস্টার্স বা অনার্সের পাশ করা শিক্ষার্থীরা কিছুতে কৃষিক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে যেতে চায় না, কারণ মনে করা হয় এটা অমর্যাদাকর চাকরি। এই যে চাকরির একটি সামাজিক মূল্যায়ন, সেটা কিন্তু ওই যে একজন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সম্পাদক আছেন কিনা আমি জানি না, উনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ে কর্তৃপক্ষ বিসিএসে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের লাইব্রেরি ব্যবহারের জন্য বলেছেন, তারা লাইব্রেরি ব্যবহার করতে পারবেন না, এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে খুব লজ্জাজনক, এবং এটা মানে অবশ্যজনীয় কারণ বলেন না কি কারণে লজ্জাজনক বা কিছু। তো আসলে বিষয়টি আমি কিন্তু ওনার থেকে একটু ভিন্ন মত পোষণ করছি, যে কেন শিক্ষার্থীরা বিসিএসে যেতে চায়, শুধু কি স্থায়ী চাকরি? তাহলে আমাদের মনোযোগটি অন্য জায়গায় সরকারি চাকরির বাইরে কেন চাকরিগুলোকে অস্থায়ী থাকবে, এবং যখন তখন শ্রমিক বা কর্মীকে ছাঁটাই করা হবে, সেই জায়গাটাকে আমরা বন্ধ করা। সেই জায়গায় আসলে আমাদের মনোযোগ দেওয়া, যে যখন তখন ছাঁটাই করা যাবে না, নিয়োগপত্রের মধ্যে তার যে জবের যে সুবিধাগুলো, তার অধিকারগুলো, সেটা যেন প্রাপ্য হয়, সেই আন্দোলনটাই হওয়া উচিত আমাদের। আমি মনে করি যে শ্রমিক সংগঠন থেকে শুরু করে আমরা যারা বামপন্থী হিসাবে নিজেকে মনে করছি, সেই জায়গাটা আমাদের লড়াইয়ের জায়গা। কেন বিসিএস এর মনস্কতা আমরা তৈরি করেছি, বরং আমাদের সেটি আমার কাছে মনে হয় শিক্ষক হিসেবে আমাদের খামতি আছে। কারণ এখন বিসিএস শুধুমাত্র যে স্থায়ী চাকরির জন্য করছে তা না, ক্ষমতা, কর্তৃত্ব, টাকা পয়সা, অবৈধ পয়সা, সব কিছুর কিন্তু ওখানে একটা, আমি লোভ বলবো না, কিন্তু চাওয়া পাওয়ার জায়গা তৈরি হয়েছে বলেই সকলে এখন বিসিএস হতেই হবে। আমাদের ছাত্ররা, স্যার যারা, আমরা এখন যে চ্যালেঞ্জটা ফেস করছি, যে ক্লাসে আসে না, বিসিএস পড়ছে, কেন বিসিএস পরীক্ষা ক্লাস মানে পিছাতে হবে পরীক্ষা, বিসিএস পরীক্ষা দেব। তো সকল নাগরিক কেন বিসিএস হতে হবে, সকলকে জিপিএ, মানে এই যে ছোটোবেলা থেকে জিপিএ 5 পেতে হবে, বিসিএসে পেতে হবে, এই যে একটা মনস্কতা আমাদের মধ্যে প্রথিত হয়ে গেছে, এবং সেটাকে সেলিব্রেট করার বা উদযাপন করার যে তাগাদা আমরা জীবনে নিয়েছি, সেই জায়গাটাকে সমস্যা হিসেবে দেখেই কিন্তু আমাদের আগাতে হবে, যদি আমরা কর্মসংস্থানের মতো লড়াইয়ের ময়দান তৈরি করতে চাই। এর পরবর্তীতে যে বিষয়টা আমি কথা বলছি, যে আবার এসেছে যে নারী বান্ধব কর্মসংস্থানের কথা, সেখানে আমরা অনেক আন্দোলন সংগ্রামে, বিশেষ করে এই সংগ্রাম একেবারে সংগ্রামের যোদ্ধা এবং সংগ্রামের প্রথম সারির যদি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে হয়, সেটিও কিন্তু আমাদের শ্রমিক লড়াইয়ের যোদ্ধাদের। কারণ তারাই প্রথম যে কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার এবং বর্তমানে যে বাচ্চাদের দুগ্ধপানের যে জায়গাটি নিয়ে এসেছে, যদি সব জায়গায় করা যায়নি, তারপর আমি মনে করি এই সাধুবাদ এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তাদেরই প্রাপ্য, যারা প্রতিনিয়তই লড়াই করছেন ছোট বাচ্চাকে নিয়ে কাজ চালু রাখার জন্য। এবং এর পাশাপাশি আমি মনে করি যে জীবনবাদী যে কর্মসংস্থানগুলো সেটি, এবং রাষ্ট্রায়ত্ত যে জায়গাগুলো, রেল ও ডাক, এবং সেখানে এই অর্থনীতির
গণতন্ত্রায়নের কথা আমি বলবো, যে বাজেটের গণতন্ত্রায়ন, যে সকলের বাজেট যেন হয়ে যায়, সকলের বাজেটে একটা হিস্সা থাকে, সকলের বাজেটে একটা অধিকার এবং অংশীদারিত্ব থাকে, যেটাকে আমি বলছি অর্থনীতির গণতন্ত্রায়ন। এই জায়গাটিকে কাজ করা খুব জরুরি। এবং বিদ্যুৎ জ্বালানির উপর মানুষের সমতাভিত্তিক সমাজে তাদের যে সম অধিকার থাকা, সেটিও জরুরি মনে করছি। সবশেষে আমি শেষ করবো যে সমতাভিত্তিক সমাজ লড়াইয়ের যে মূল মন্ত্রগুলো, বৈষম্য দূরীকরণ, নারীর বিরুদ্ধে সহিংসতা, ধর্মভিত্তিক যে বৈষম্য, এবং আদিবাসী, দলিত, ট্রান্সজেন্ডার, প্রতিবন্ধী, এবং পাশাপাশি সমাজের যে অসমতার নিয়ামকগুলো আছে সেগুলোর বিরুদ্ধে লড়াই করো, যে আসলে সকলের মধ্যে আসলে সম্ভাবনা আছে, এবং এভরি লাইফ হ্যাজ ইটস ওন গ্র্যাভিটি, সকল জীবনে মর্যাদার, এবং যে পেশায় থাকবেন সেই পেশাটাকে মর্যাদার এই বর্তী সমাজে কিন্তু তৈরি করা খুব জরুরি। এবং দেখুন, আমরা দেখেছি অনেক দলিত ছাত্র শিক্ষার্থীরা আসেন যারা মাস্টার্স পাস করেছেন, কিন্তু তারা যখন চাকরিতে যান তখন তাদের বলা হয় যে তুমি কেন মাস্টার্স পাস করলে, তুমি তো তোমার চাকরি হলো নির্দিষ্ট পেশায়। এবং আমাদের কিন্তু যখন স্যারও আরো ভালো বলতে পারবেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য চতুর্থ শ্রেণী বা কিংবা এই আমরা যেটাকে বলছি যে ক্লিনিক, এখন কিন্তু শব্দচয়নগুলো কিন্তু খুব মজার। এখন কিন্তু আমরা ক্লিনার এবং পরিচ্ছন্নতা কর্মী বলছি, এবং এখানে দুটো বিষয় করছে। একটি হলো যে পেশাগুলো হয়তো চিহ্নিত ছিল যা আমাদের শিডিউল কাস্টের জন্য, সেখানে কিন্তু মুসলিম বাঙালিরা প্রবেশ করছে, যার ফলে এখন আর কেউ কিন্তু সুইপার বলছে না, বলছে পরিচ্ছন্নতা কর্মী, হ্যাঁ, স্ট্যাটাস, জব স্ট্যাটাস। আবার এর মধ্যে দিয়ে আবার আরেকটা আমরা লক্ষ্য করছি যে যারা পাশ করেছেন মাস্টার্স বা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন করেছেন, তারা যখন এই পেশায় যাচ্ছে তখন বলছে তোমরা এই পেশায় কি করবে, তোমাদের যে নির্দিষ্ট পেশা আছে ওখানে যাও। আমার মনে হচ্ছে সোশ্যোলজিতে আমি একটা ক্লাস কোর্স দিতাম, সেখানে একজন দলিত নারী বলছে যে আমার সঙ্গে কেউ বসে না, এবং আমি যখন স্কুলে পড়তাম তখন আমার মা ওই স্কুলের পরিচ্ছন্নতা কর্মী ছিল, যখন আমার মা আসতো না আমাকে বলতো তুই আজকে বাথরুম পরিষ্কার করবি, তোর মার পরিবর্তে কাজ করবি। তো সমাজের কর্মসংস্থান কেন্দ্রিক যে বৈষম্যটি, সেই বৈষম্যের বীজ কিন্তু রাষ্ট্র একেবারে ছোটবেলা থেকে একজন মানুষকে শিখিয়ে দেয় যে তাকে কর্মসংস্থানমূলক বৈষম্যটিকে জারি রাখতে হবে, চালু রাখতে হবে। আজকে যে এখানে অনেকগুলো বিষয় এসেছে যেগুলি সুপারিশ হিসেবে করা হয়েছে, তো সেগুলোর প্রতি আমি পূর্ণ সমর্থন রেখে আবারও বলছি যে প্রত্যেক নাগরিকের কর্মসংস্থানের পাশাপাশি সকল কাজের মর্যাদাও নিশ্চিত করা হয়ে উঠুক আমাদের আজকের এই সেমিনার থেকে একটা বড় বক্তব্য এবং জোরালো অবস্থান। কারণ যখন আমরা পেশার আপনার সামাজিক মর্যাদা এবং অমর্যাদার জায়গা তৈরি করব, তখন আসে কর্মসংস্থানের সুযোগগুলো সীমিত হয়ে যাবে। তাই যখন আমরা বারবার বলবো যিনি আপনার যৌন শ্রমিক কিংবা আপনার যিনি দলিত, তাকে আমরা যখন বারবার বলবো তাদেরকে স্বাভাবিক জীবনে আনতে হবে, এই জায়গা থেকে আমাদের ক্রমশই সরে আসতে হবে। কারণ আমাদের মনে করতে হবে সকল পেশাই মর্যাদার, সকল জীবনই স্বাভাবিক। আমি আপনি কেউ বলার নাই যে কোন জীবনটি স্বাভাবিক এবং কোন জীবনটি অস্বাভাবিক। তাই অসমতার পাঠাতন আছে, সকলগুলোকে বাজেটের হিস্সা আদায়ের জায়গায় উপস্থাপন করতে হবে। সকলকে আবারও ধন্যবাদ।